বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করব। এই আলোচনায় আমাদের থাকবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে বলে, তারপর এটার উদ্দেশ্য কী, কার্যাবলী কী, তারপরে এটার নীতিমালা কী, কেন এটা বাংলাদেশে চালু হয়েছে, তারপর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সাথে এটার পার্থক্যটা কী, তার ব্যবস্থাপনা চক্র কাকে বলে, আর হিসাব বিজ্ঞান তথ্যের যে গুণগত বৈশিষ্ট্য আছে, এসব নিয়ে আজকে আমরা কথা বলব। তাই চলো আজকে আমরা আমাদের আলোচনায় যাই। প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে বলে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে যে এমন একটি বিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়ের একটা অংশ যে কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনা এবং রীতিনীতি নির্ধারণের সুবিধার্থে হিসাব বিজ্ঞানের তথ্য ও উপাত্ত বিশেষভাবে উপস্থাপনাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে। সিটি হনগেন বলছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দ্য প্রসেস অফ আইডেন্টিফিকেশন, মেজারমেন্ট, অ্যাকুমুলেশন, অ্যানালাইসিস, preparation, interpretation and communication of information that assist executive in fulfilling organizational objective. আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে হিসাব বিজ্ঞানের যে শাখা কৌশলগত ভীষণ ঘটন, উদ্দেশ্য নিরূপণ, বাস্তবায়ন কার্য সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে কৌশলগত ব্যবস্থাপনার কাজকে সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে তাকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাথে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পার্থক্য আছে। যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে আভ্যন্তরীণ ব্যবস্থাপনাকে সাহায্য করে, আর কৌশলগত ব্যবস্থাপনাকে সাহায্য করে হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর উৎপত্তি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা দূর করতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হয়েছে, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সীমাবদ্ধতা দূর করার জন্যই কী হয়েছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের উৎপত্তি হয়েছে। এছাড়াও তথ্য সরবরাহকারী, অ্যাকাউন্টিং প্রসিডিউর, সিদ্ধান্ত, গুণবাচক তথ্য গঠন ইত্যাদি নিয়েও কী আছে, এটা পার্থক্য আছে আর কি। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আছে পাঁচটা। এটা হচ্ছে ইউজ অফ ইনফরমেশন বা তথ্যের ব্যবহার, প্ল্যানিং বা পরিকল্পনা প্রণয়ন, কার্যাবলী নিয়ন্ত্রণ, বিশ্লেষণ ও মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। এটা প্রকৃতি আছে হলো যে ছয়টা। সেটা হচ্ছে ভবিষ্যতের সাথে এটি সংশ্লিষ্ট, আনুমানিক তথ্য নির্বাচনী প্রধান কাজ, এটা ধারাবাহিক নয়, এটা নির্দিষ্ট আকারের প্রতিবেদন তৈরি করে না, এটা বিশ্লেষণাত্মক এবং সিদ্ধান্ত গ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। আর এটা যে কার্যাবলী আছে 12টা। আমাদের কালেকশন অফ ডাটা, মডিফিকেশন অফ ডাটা, অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল ইনফরমেশন, evaluation of function to help planning, coordination, problem identification, budgeting, controlling, communication, dual role এবং to help policy determination. ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে যে কৌশল বা হাতিয়ার আছে সেটি হলো 7টা কৌশল আছে। প্রথমটা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ, সেকেন্ড হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, থার্ড হচ্ছে প্রমাণ ব্যয় নির্ধারণ, ফোর্থ হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ, ফিফথ হচ্ছে প্রত্যক্ষ উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে অপারেশন রিসার্চ কৌশল, আর হচ্ছে বিবিধ কৌশল। আর আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন 72 সালে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে ধারণা দিছে যে সেখানে পরিমাপ করা হবে, আদান প্রদান হবে, তথ্য থাকবে, পদ্ধতি থাকবে, পরিকল্পনা, প্রত্যাবর্তন এবং নিয়ন্ত্রণ এবং ব্যয়াচরণ থাকবে। এই কটা জিনিস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে উপস্থিত থাকবে। তারপরে এটার যে পরিধি আছে বা স্কোপ আছে, স্কোপটা আছে 11টা। প্রথমটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, দেন হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, বাজেটিং, ডিসিশন মেকিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, অ্যানালাইসিসের ইন্টারপ্রিটেশন অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, তারপরে প্রতিবেদন কার্য বা রিপোর্টিং, অফিস ম্যানেজমেন্ট, কন্ট্রোল সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং রিভ্যালুয়েশন সিস্টেম। এটা গুরুত্ব আছে হলো 5টা। এটা হচ্ছে ইনক্রিজ অফ এফিসিয়েন্সি, প্রপার প্ল্যানিং, মেজারমেন্ট অফ ওয়ার্কস পারফর্মড,
ইফেক্টিভ কন্ট্রোল এবং সোশ্যাল ইম্পর্টেন্স। আর একটা লিমিটেশন আছে হলো 6টা। একটা হচ্ছে অতীত ইতিহাসের উপর নির্ভরশীলটি, জ্ঞানের অভাব হয়, অনুভূত উপলব্ধ সিদ্ধান্ত এটি, আর এটি ব্যবস্থাপনার বিকল্প নয়, সংখ্যা এটা পরিমাপ করতে সমস্যা হয় এবং এটা ব্যয় সাপেক্ষ। আর তথ্য ব্যবহার হয় 7 জায়গায়। একটা হচ্ছে নীতি নির্ধারণে, পরিকল্পনা প্রণয়নে, কার্যাবলী নিয়ন্ত্রণে, পূর্ব নির্ধারিত লক্ষ্যে, প্রকৃত কার্যাবলীর সাথে পূর্বনির্ধারিত মানের তুলনাতে, হিসাব প্রতিবেদন বিশ্লেষণে, যোগাযোগের ক্ষেত্রে, সমন্বয় সাধনের ক্ষেত্রে, প্রেষণার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে ভূমিকা আছে সেই ভূমিকা আছে হলো 9টি। একটা হচ্ছে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ। বাংলাদেশে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে ভূমিকা আছে সে 4টা ভূমিকা আছে। বাজেট এবং প্রমাণ ব্যয় এর হিসাব সঠিক প্রয়োগ হয়, তথ্য সংগ্রহ উপস্থাপন করা যায়, সমস্যাবলী চিহ্নিত করা যায়, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আর লিমিটেশন অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে সমস্ত লিমিটেশনের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হয়েছে, এই লিমিটেশন আছে হলো 9টি। একটা হচ্ছে হিসাব বিভাগের অনুপযুক্ত শ্রেণী বিভাগ, কাঁচামাল ও সরবরাহের নিয়ন্ত্রণ, মজুরি লিপিবদ্ধকরণ, উৎপাদন ব্যয়ের অনুপযুক্ত শ্রেণীবিন্যাসকরণ, উৎকর্ষ মানের অনুপস্থিতি, উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, বাহ্যিক সুযোগ সুবিধা ব্যবহারের উপর নিয়ন্ত্রণের প্রভাব, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, প্রয়োজনীয় প্রতিবেদনের অনুপস্থিতি ইত্যাদি আর কি। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কেন রিজনস টু ইন্ট্রোডাকশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আসলো, তার জন্য কারণ আছে হলো যে 5টি। একটা হচ্ছে অর্থনীতিতে শিল্পের প্রাধান্য আসছে, বর্ধিত উৎপাদন ক্ষমতা চালু হয়েছে, তথ্যের রাষ্ট্রীয় চাহিদা বেড়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং সামাজিক দর্শনের পরিবর্তন হয়েছে। তারপর আমাদের যেটা জানতে হবে যে পরিকল্পনা প্রণয়নে কী ভূমিকা নেয় আর কি। সেটা হচ্ছে যে বাজেট নিয়ন্ত্রণে, প্রমাণ ব্যয়ে এবং ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিরাট ভূমিকা রেখে থাকে। তা আমাদের কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে পার্থক্য আছে, 9টি ধারায় পার্থক্যটা আছে। উদ্দেশ্য, বিষয়বস্তু, প্রাথমিক ব্যবহারকারী, বাধ্যবাধকতা, আচরণ, সময় ও মূল্যায়ন, সময়কাল, প্রতিবেদনের প্রকৃতি এবং পরিশুদ্ধতা, এই 9 এবং সংজ্ঞায় 10 ভাগে এটা পার্থক্য আছে। এই পার্থক্যটা কী করতে হবে আমাদের অবশ্যই জানতে হবে। আর প্রশ্ন হচ্ছে যে একজন গুড বা কোয়ালিটি অফ এ গুড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ একজন ব্যবস্থাপকের যে উত্তম ব্যবস্থাপকের কী কী গুণাবলী থাকবে, তার 15টা গুণাবলী থাকবে। সেটা 1 নম্বর থাকবে তহবিল উৎস ব্যবহার, 2 নম্বর সমন্বয়, 3 নম্বর হচ্ছে তথ্যগত ও প্রায়োগিক, 4 হচ্ছে লক্ষ্য, 5 হচ্ছে গতি প্রকৃতি, 6 হচ্ছে মূল্য নির্ধারণ, 7 হচ্ছে কর ধার্য, 8 হচ্ছে স্থান নির্বাচন, 9 হচ্ছে কার্যক্রম, 10 হচ্ছে মুনাফা নির্ণয়, 11 হচ্ছে জটিল সমস্যা সমাধান, 12 হচ্ছে উপদেশ দান, 13 হচ্ছে সার্বিক পরিস্থিতি, 14 হচ্ছে গতিশীলতা এবং 15 হচ্ছে কি আলোচনার ক্ষমতা। আর এখানে চ্যালেঞ্জ আছে কি না, চ্যালেঞ্জ অবশ্যই আছে। 15টি নিম্নোক্ত 16টি ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। 1 নম্বর হচ্ছে উপযুক্ত কারবার নিয়ন্ত্রণ, সুদক্ষ পরিচালনা, উপকরণীদের ব্যবহার, প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, মিতব্যয়িতা অর্জন, সুষ্ঠু কার্য পরিবেশের সৃষ্টি, উত্তম শিল্প সম্পর্ক স্থাপন, অধিক ও উৎকৃষ্ট পণ্য উৎপাদন, বাজার সৃষ্টি, কারবার সম্প্রসারণ, সুষ্ঠু নীতি প্রণয়ন, প্রশিক্ষণ দান, আধুনিক কলাকৌশল প্রয়োগ, ব্যবস্থাপনাকে পেশার মর্যাদা দান এবং প্রতিভা বিকাশ ও মেধার মূল্যায়ন। আর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ চক্র যে আছে সেই চক্রের ধাপ আছে 4টি। একটা হচ্ছে কার্যক্রম, বাজেটিং, কার্যকরণ ও হিসাবরক্ষণ এবং প্রতিবেদন ও বিশ্লেষণ। আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের তথ্যের যে ভূমিকা আছে সেই ভূমিকা হচ্ছে 7টা। একটা হচ্ছে সিদ্ধান্তের প্রয়োজনীয়তা, সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানের জন্য তথ্য সংগ্রহ, বিকল্প সমাধান উদ্ভব, ফলাবর্তন এবং সমাধান বাস্তবায়ন। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যে তথ্য থাকে তার যে কোয়ালিটেটিভ ফিচার বা গুণগত বৈশিষ্ট্য থাকে, সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী তাদের বৈশিষ্ট্য, সুবিধা, গ্রেটার দেন ব্যয় হবে, প্রণিধানযোগ্যতা, সিদ্ধান্ত উপযোগিতা,
প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা। প্রাসঙ্গিকতা দুইটা, একটা মূল্য, একটা সময়োপযোগিতা। মূল্য থাকবে ভবিষ্যৎ মূল্য, প্রত্যাবর্তন মূল্য। আর বিশ্বাসযোগ্যতা হলো সত্যতা নিরূপণ, প্রতিনিধিত্ব এবং নিরপেক্ষতা। এই বৈশিষ্ট্যগুলো থাকবে। আর সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ হচ্ছে 9টা। একটা হচ্ছে সিদ্ধান্তের প্রয়োজনীয়তা, সমস্যা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ, বিকল্প পদ্ধতিসমূহ নির্ধারণ, বিকল্প পদ্ধতিসমূহের কার্যকারিতা যাচাই, বিকল্প পদ্ধতিসমূহের আর্থিক বিশ্লেষণ, সঠিক বিকল্প নির্বাচন, সর্বোচ্চ সঠিক সমাধান নির্ণয় এবং ফলাফল পর্যালোচনা। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা এই আলোচনায় বুঝতে পেরেছো। তারপরে কোনো কারো সমস্যা থাকলে পরবর্তীতে আলোচনা করে সলভ করে নিবা। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।